আজকের অতিথি হচ্ছেন এমন একজন ব্যক্তি গ্লোবাল প্ল্যাটফর্মে যিনি অসম্ভব সফল একজন বাংলাদেশি ব্যবসায়ী, খুবই সাকসেসফুল ভেঞ্চার ক্যাপিটালিস্ট, যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি। খুব অল্প সময়ের জন্য তিনি ঢাকায় এসেছেন, তার এই সংক্ষিপ্ত সময়ের ভেতরেই তিনি আমাদের সময় দিয়েছেন। ফিনক্স ভেঞ্চার ক্যাপিটালের তিনি কো-ফাউন্ডার এবং চিফ এক্সিকিউটিভ অফিসার ডক্টর আনিসুজ্জামান। আনিসুজ্জামান বেড়ে ওঠে উত্তরের শহর রাজশাহীতে। শিক্ষা জীবনের শুরু থেকেই ছিলেন প্রচণ্ড মেধাবী। মাধ্যমিকে রাজশাহী শিক্ষা বোর্ডে চতুর্থ এবং উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এরপর ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। সেখানে পাঠ্যরত অবস্থায় সরকারি মনবসু বৃত্তি নিয়ে চলে যান জাপানে। পরবর্তীতে আমেরিকার ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি হতে মাস্টার্স পর্ব শেষ করে কর্মজীবন শুরু করেন IBM-এ। এরপর তিনি PhD ডিগ্রিও সম্পন্ন করেন। বর্তমানে তিনি ফিনক্স ভেঞ্চার ক্যাপিটালের কো-ফাউন্ডার এবং চিফ এক্সিকিউটিভ অফিসার। ডক্টর আনিস, ওয়েলকাম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রামে এবং একই সাথে থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনার অনেক ব্যস্ত সময় থেকে আপনি আমাদের সময় দিয়েছেন। শুরুতেই জানতে চাইবো যে আপনার অনেকগুলো দেশে বিজনেস আছে, স্পেশালি 8টা কান্ট্রিজ, অনেকগুলো অফিস নিয়ে কাজ করেন। হাউ ডু ইউ ম্যানেজ এভরিথিং? First of all, thanks for having me. I'm very happy that I could make the time and be part of this show. তো আমাদের মেইন অফিস হচ্ছে সিলিকন ভ্যালিতে। সিলিকন ভ্যালি আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্টেটে অ্যাপল, গুগল থেকে যেগুলো বড় বড় প্রতিষ্ঠান আপনারা দেখছেন এখন গোটা পৃথিবীতে, এগুলোর অনেকটারই জন্ম সিলিকন ভ্যালি থেকে। তো প্রত্যেকটা দেশে আমরা যখন আর কি আমাদের এমপ্লয়ি নিয়োগ দিই, উই ফাইন্ড আউট দ্য বেস্ট পিপল হু ক্যান অ্যাকচুয়ালি ওয়ার্ক উইথ আস, এবং এই টিম আসলে মেক্স ইট পসিবল রানিং দিস বিগ অর্গানাইজেশন অ্যান্ড বিগার অপারেশন। তো আপনার শুরুটা হয়েছিল কোথা থেকে আনিস ভাই? আমি রাজশাহী কলেজিয়েট স্কুলে থেকে আমি SSC পাস করি এবং তারপরে আমি রাজশাহী কলেজ থেকে HSC পাস করি। So I was lucky that I could become one of the top students. SSC-তে আমার চতুর্থ অবস্থান ছিল এবং HSC-তে ষষ্ঠ হয়েছিলাম আমি আর কি। HSC পাস করার পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যেটাকে বুয়েট বলে, সেখানে অ্যাডমিশন নিয়েছিলাম। কিন্তু এরই মধ্যে আমি আসলে বিভিন্ন দেশের স্কলারশিপ অ্যাপ্লাই করছিলাম। তার মধ্যে আমি আপনার জাপান থেকে যে স্কলারশিপটা পেয়েছিলাম, এটাকে মনবসু স্কলারশিপ বলতো। তারপরে আমি ধরেন আপনার জাপানে যাই এবং সেখানে পড়াশোনা করি এবং পরবর্তীতে আমেরিকা যাই এবং আজকের আমি। আনিস ভাই, আমি দেখলাম যে আপনি PhD কমপ্লিট করেছেন স্কাইপিতে। এটা কি করে সম্ভব? ব্যাচেলর ডিগ্রি করার পরে অ্যাট দ্য সেম টাইম আই ওয়াজ থিঙ্কিং দ্যাট হোয়াট আই ক্যান ডু বেটার। আমি আমেরিকাতে অ্যাডমিশন নিয়ে চলে যাই ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটিতে এবং সেখানে মাস্টার্স কমপ্লিট করি। উইদিন দ্য ফার্স্ট সেমেস্টার আই গট অফার ফ্রম IBM টু অ্যাকচুয়ালি জয়েন ফুল টাইম। তখন আমি এক প্রফেসরের সাথে দেখা হয় এবং সেই প্রফেসর আমাকে বলে যে তুমি যেহেতু অলরেডি IBM-এ থাকা অবস্থাতে অনেক রিসার্চের সাথে জড়িত, ইউ ক্যান কনভার্ট দোজ রিসার্চ ইন্টু এ PhD। তো তারপরে প্রফেসর আমাকে বলে যে আমি জাপানে, তুমি আমেরিকাতে, কিন্তু তাতে কোনো প্রবলেম নাই, উই ক্যান টক ওভার স্কাইপ। অ্যান্ড দ্যাটস হাউ আই গট স্টার্টেড, অ্যান্ড আফটার 3 years I had a PhD from Tokyo Metropolitan University. How was the experience in IBM? How was the journey? আমি তখন পড়তাম ওকলাহোমা স্টেটে, যেটা ছিল সাউথের একটা স্টেট। সেখান থেকে আমি যখন যাই তখন আমার মতো দেখতে কেউ ছিল না, তখন সবাই লোকাল। সো ইট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ। আই ওয়াজ ওয়ান অফ দ্য ফিউ পিপল হু আর নট হোয়াইট। এটা একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। তারপর আমার ম্যানেজার আমাকে আশ্বস্ত করছিল যে ইট ইজ নট অ্যাবাউট there are not so many people who look like you, but we like you, so you should be part of the team. যখন আমি IBM থেকে সুইচ করি পরবর্তী স্টেপে, I was one of the executives there. কোন চিন্তা থেকে আপনি চাকরি ছেড়ে you took the decision you will do your own business? I was not happy with what I got. I always wanted to do something else. আমি পরবর্তী স্টেপ সবসময় খুঁজতাম এবং ভাবতাম যে আমি কীভাবে এখানে আরও ভালো করতে পারি। যার ফলে আমি যখন জব পেয়েছিলাম, আমি ধরেন দেখা গেলো যে 10টা জব করলে হয়তো 8 hours কাজ করলে আমি হয়তো স্যালারি পেতাম, কিন্তু তারপরেও I continued to go earlier than everyone else and I stayed late and I was the last person leaving the company. After I was in IBM, I also switched to a different company in California. It was called Cadence Design System. My goal was to become the CEO of the company, and and in many cases আমার তারা আমাকে রিজেক্ট করতে চাচ্ছিল আর কি CEO থেকে, যার কারণ আই ওয়াজ নট ওল্ড এনাফ। তখন আমার মধ্যে একটা ক্রেজ জন্ম হয় যে
আই ওয়ান্ট টু বিকাম সিইও অফ দ্য সিইওস। ভেঞ্চার ক্যাপিটাল ছিল একটা অপশন, যেখানে আমি ভেঞ্চার ক্যাপিটালিস্ট হলে বিভিন্ন কোম্পানির বোর্ডে জয়েন করতে পারি। তখন আমি ডিসাইড করি আমার নিজস্ব কোম্পানি করা উচিত এবং আমি বের হয়ে আসি এবং নিজস্ব কোম্পানি তৈরি করি। ভেঞ্চার ক্যাপিটাল আমাদের দেশে এটা খুব একটা পরিচিত শব্দ না। টেল আস সামথিং অ্যাবাউট দ্য ভেঞ্চার ক্যাপিটাল। তো ভেঞ্চার ক্যাপিটাল একটা কনসেপ্ট এবং আমার মনে হয় এটা বাংলাদেশের জন্য একটা ভেরি ইউনিক কনসেপ্ট। তো আমি একটু এক্সপ্লেন করবো একটু সহজভাবে। গুগলের কথা ধরেন, গুগল যখন ইনিশিয়ালি গ্রো করে তখন তাদের অনেক ক্যাপিটালের প্রয়োজন ছিল, টাকার প্রয়োজন ছিল, এবং শুধু টাকাই না, তাদের অনেক সাহায্যেরও প্রয়োজন ছিল। তো এই কোম্পানিগুলো করে কি, আপনার ভেঞ্চার ক্যাপিটালিস্ট বলে মানে কিছু ইনভেস্টমেন্ট ব্যাংকার আছে, যেটার আমি এখন সিইও। এই ধরনের কিছু কোম্পানির কাছ থেকে তারা ইনিশিয়াল তার ক্যাপিটালটা পায়, এবং শুধু টাকাই পায় না, তার টাকার সাথে তারা পায় হলো অ্যাডভাইস, এবং আমরা এটাকে স্মার্ট মানি বলি, যে মানি প্লাস গুড অ্যাডভাইস ইজ স্মার্ট মানি। আমি বিভিন্ন উদ্যোক্তাদের বিভিন্ন আইডিয়া, যে যারা ভালো উদ্যোক্তা তাদের আইডিয়াগুলোকে কনসিডার করে তাদেরকে আমি ক্যাপিটাল দিই, এবং ক্যাপিটাল শুধু দিই না, তাদেরকে অ্যাডভাইস করি যে কীভাবে এইসব কোম্পানিগুলোকে পরবর্তীতে গুগল বা ফেসবুকে পরিণত করা যায়। এটাই হচ্ছে ভেঞ্চার ক্যাপিটালিস্টের জব। মানে উই ইনভেস্ট ইন ভেরি আর্লি স্টেজ কোম্পানিজ and guide them to grow and make them very successful big companies like Apple and Google. দর্শক, আপনারা উপভোগ করছেন ক্লিয়ার প্রেজেন্স আই স্টাইল নাথিং টু হাইড। ডক্টর আনিসের সাথে আছি আমরা। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক টু ক্লিয়ার প্রেজেন্স আই স্টাইল নাথিং টু হাইড। ডক্টর আনিসের সাথে আমরা কথা বলছিলাম, আমরা বাকি অংশগুলো এখন আলাপ করব। আপনি এশিয়াতে বিজনেসের ব্যাপারে অনেক ইন্টারেস্টেড, অ্যান্ড দ্য ইন্টারেস্টিং পার্ট ইজ এশিয়াতে 67% পপুলেশন হচ্ছে ওয়ার্ল্ডের, যেটা এশিয়াতে হুইচ ইজ 4 বিলিয়ন পপুলেশন আছে, আর এর ভেতর 1.3 বিলিয়ন হচ্ছে ভাইয়া যারা ইন্টারনেট ইউজ করে। সো ইজ ইট দ্য রিজন ইউ কেম ইন এশিয়া? ইন্দোনেশিয়ার কথা ধরেন, ইন্দোনেশিয়ার পপুলেশন হচ্ছে 267 মিলিয়ন। এটা মানে প্রায় বাংলাদেশি মনে হয় 26 কোটি বা 27 কোটি প্রাইস পপুলেশন, এবং ইন্দোনেশিয়ার গ্রোথ রেট হচ্ছে আপনার প্রতি বছর 4%। দেখা যাচ্ছে ইন্দোনেশিয়ার ইন্টারনেট ইউজার যদি আপনি দেখেন, প্রায় 10 কোটি লোক ইন্টারনেট ইউজ করছে। আমরা দেখছি জনসংখ্যা, এবং আমরা দেখছি ইন্টারনেটের গ্রোথ রেট, এবং আমরা দেখছি তাদের কান্ট্রির গ্রোথ রেট, ইকোনমিক গ্রোথ রেট, এবং সব কয়টা ফ্যাক্টর দেখলে আমরা যখন ইন্দোনেশিয়াকে পিক আপ করছিলাম 2 বছর আগে, আমরা তার কিছুদিন পরে গত 1 বছর আগে আমরা বাংলাদেশকেও পিক আপ করি। ইন্দোনেশিয়া কিংবা বাংলাদেশের মার্কেটে, এশিয়ান মার্কেটে আপনি যখন ইনভেস্ট করছেন, অ্যাট দ্য সেম টাইম আপনি এমআইটি, স্ট্যানফোর্ড, ওই জায়গাগুলোতে আপনার ইনভেস্টমেন্টের একটা ভালো প্রবণতাও কিন্তু আছে, আমি আপনার প্রোফাইলে দেখেছি। মানে এই দুটোর কম্বিনেশনটা, মানে আপনি স্ট্যানফোর্ড অ্যান্ড এমআইটিতে যখন করেন, ওয়াই? বিকজ ওখানে আপনার কমফোর্টটা আপনি বেশি পান? 2 ধরনের ইনভেস্ট করি। একটা হচ্ছে ইউনিক টেকনোলজি ইনভেস্টমেন্ট বা নেক্সট জেনারেশন ইনভেস্টমেন্ট, এবং এই ইনভেস্টমেন্টগুলো আমরা মেইনলি পাই এমআইটি গ্র্যাজুয়েটদের কাছ থেকে, বা ধরেন স্ট্যানফোর্ড বা কার্নেগি মেলনদের গ্র্যাজুয়েটের কাছ থেকে। এই জন্য আমি স্পেন্ড সাম টাইম গোয়িং টু দিস ইউনিভার্সিটিজ অ্যান্ড অলসো টকিং অ্যান্ড গিভিং স্পিচেস অ্যান্ড teaching a class and stuff like that, because I want to maintain that relationship with the entrepreneurs who are coming out of these universities and colleges. আরেকটা ক্ষেত্রে যেটা আমাদের যে সেকেন্ড টাইপ অফ ইনভেস্টমেন্ট আমরা করি, এটা আমরা কনজিউমার বেস দেখে ইনভেস্টমেন্ট করি। ইফ ইউ লুক অ্যাট এশিয়া, আপনার সাম অফ দ্য কনসেপ্ট দ্যাট আর অলরেডি সাকসেসফুল ইন আমেরিকা, দে আর অলসো বিং প্র্যাকটিসড ইন দিস কান্ট্রিজ। লাইক সে ইফ ইউ গো টু ইন্দোনেশিয়া or if you go to India or Bangladesh, you will see the same Amazon এবং eBay, but they are the Bangladeshi version or the Indian version or the Indonesian version. Some of these companies or startups, they are not very high tech, but they are copycat of what is successful in America, but they are also going to be successful. তো আমরা এই সেকেন্ড টাইপের ইনভেস্টমেন্টগুলো করি, যেগুলো ভেরি লো টেক ই-কমার্স স্পেস, and that's what we are investing in Indonesia, in countries like Bangladesh, and most probably in the future in India.
যে আমি যদি আপনার কাছ থেকে ইনভেস্ট নিতে চাই, আপনি কোন জিনিসটার ব্যাপারে আপনার বেশি ফোকাস থাকে? দ্য প্যাশন আই এম ক্যারিং অর দ্য কোয়ালিটি, আমার যে চিন্তাটার কথা বলছি, হুইচ ওয়ান ইউল পিক? আসলে এটা ডিপেন্ড করে আপনার কোম্পানির স্টেজটা কোথায়। আপনার কোম্পানিটা যদি খুব একটা আর্লি স্টেজের আইডিয়া হয়, তখন আমরা দেখি যে আপনাকে ম্যানেজিং ডিরেক্টর, এমডি বা সিইও, দুটো কোয়ালিটি আমরা দেখি সেই ম্যানেজারের মধ্যে বা ম্যানেজিং ডিরেক্টরের মধ্যে। প্রথম কোয়ালিটি আমরা দেখি যে সে কত তাড়াতাড়ি গিভ আপ করবে, সে কতটা স্ট্রাবার্ন। তো আমরা দেখি যে এমন ব্যক্তি যে সহজে গিভ আপ করবে না, এটা হচ্ছে প্রথম কোয়ালিটি আমরা দেখি। দ্য সেকেন্ড কোয়ালিটি আমরা যেটা দেখি সেটা হলো ফ্লেক্সিবিলিটি দেখি, যে আপনি কতটা ফ্লেক্সিবল। একটা যখন কোম্পানি তৈরি করেন, এখনকার যুগে স্পেশালি ইন্টারনেট বেজের একটা কোম্পানি তৈরি করেন, তখন কনজিউমারের ফিডব্যাকটা খুব ভেরি ইম্পর্টেন্ট। এবং কনজিউমারের ফিডব্যাক নিয়ে যদি আপনি প্রোডাক্ট এবং যেটা আপনি প্রোডাক্ট ডেভেলপ করছেন এটা যদি চেঞ্জ করেন, এবং তাহলে হচ্ছে কনজিউমার আপনাকে লাইক করবে বা কনজিউমার আপনার প্রোডাক্টকে আরও কিনতে চাইবে। এই দুটো জিনিসের কম্বিনেশন আমরা দেখি যে আপনার সেই মেন্টালিটি আছে কি না, যে আপনার অরিজিনাল আইডিয়া থেকে একটু দূরে সরে যাচ্ছেন, কিন্তু কনজিউমার যেটা চাচ্ছে আমি সেই প্রোডাক্টটাই তৈরি করব, এই মেন্টালিটি যদি থাকে আপনার, তাহলে আমরা তার থেকে লাইক করি। সেকেন্ড টাইপ যে কোম্পানিগুলো থাকে যারা একটু বড় হয়ে গেছে অলরেডি, এবং যাদের অলরেডি ধরেন দেখা যাচ্ছে যে অনেক ডাউনলোড আছে, তারা যদি অ্যাপ কোম্পানি হয় দেখা যাচ্ছে ইন্টারনেটে অনেক ডাউনলোড আছে, বা যদি ই কমার্স কোম্পানি হয় দেখা যায় অনেক কাস্টমার অলরেডি কিনছে, সেই ট্র্যাক রেকর্ডটা আমরা দেখি যে আপনার কতগুলো ইউজার আছে বা আপনার কী ধরনের রেভিনিউ আপনি জেনারেট করছেন, কত ইনকাম আছে, এইগুলো আমরা দেখি কিছু অ্যাডভান্স স্টেজের কোম্পানির জন্য। তো অ্যাজ আই সেড স্টেজ অনুযায়ী আমাদের দেখি এই জিনিসটা একটু ভ্যারি করে, কিন্তু আমরা এই জিনিসগুলো দেখার চেষ্টা করি। আনিস ভাই, যদি আমি বলি যে আমি একদম বিগিনার, আমি আপনার কাছ থেকে ইনভেস্টমেন্ট চাই, আই হ্যাভ এ গুড প্ল্যান, আমি ফিনক্স ভেঞ্চার ক্যাপিটালে কিভাবে রিচ করতে পারবো? আমি বাংলাদেশের কথা বলবো, তো আমাদের আসলে লোকালি আমাদের অফিস আছে, এবং আমাদের ওয়েবসাইটে যান, আমাদের বাংলাদেশের অফিসের যোগাযোগের ঠিকানাও আছে, সেখানে যোগাযোগ করলে এবং আপনার কি প্ল্যান, বিজনেস প্ল্যান এবং আপনার প্রেজেন্টেশন স্লাইড ডেক আমরা বলি পাওয়ার পয়েন্টে, এটা যদি আপনি সাবমিট করেন, যদি এটা আমাদের জন্য ইন্টারেস্টিং একটা প্রজেক্ট হয় যেটা আমরা একসাথে কাজ করতে পারি, আমরা আপনাদেরকে কন্ট্যাক্ট ব্যাক করব এবং সেখান থেকে আপনারা স্টার্ট করতে পারবেন। অনেক দেশে আপনার বিজনেস আছে, অনেক ইনভেস্টর হিসেবে অনেক এন্টারপ্রেনারদের আপনি ফেস করেন। যদি বাংলাদেশ মার্কেটে আমি তাকাই, বাংলাদেশের যারা এন্টারপ্রেনার, স্টার্টআপ এন্টারপ্রেনার যারা হতে চায়, তাদের কি ল্যাক আপনি দেখতে পারেন? যদি আপনি জানতে চান যে এখানকার ইকোসিস্টেমে কি ল্যাক আছে, আমি কিছুটা ল্যাক দেখতে পাই। ইকোসিস্টেমের প্রবলেম বলতে আমি বলি এখানে ইনভেস্টরের সংখ্যা খুবই কম। যেমন ধরেন আপনি যদি আমেরিকার সিলিকন ভ্যালির ইনফ্রাস্ট্রাকচার দেখেন বা পৃথিবীর কিছু উন্নত দেশগুলোর ইনফ্রাস্ট্রাকচার দেখেন, দেখবেন যে এখানে রেগুলার লোকজন যারা তারা ইনভেস্টর হিসাবে তারা কাজ করে, এবং তারা দেখা যাচ্ছে তাদের ইনকামের কিছু অংশ ইনভেস্ট করছে, এবং তারা নিজেদেরকে অ্যাঞ্জেল ইনভেস্টর বলে, যেটা বাংলাদেশে নাই, এই কালচারটা নাই এখানে। আসলে গভর্নমেন্টের ব্যাকআপের এখন কবলে শুরু হয়েছে, এবং উই আর সিইং গুড প্রগ্রেস, বাট ইটস নট গুড এনাফ রাইট ইয়েট। কিছু নলেজেরও গ্যাপ আছে বাংলাদেশের এন্টারপ্রেনারের এবং কিছু উন্নত দেশগুলোর এন্টারপ্রেনারের, এবং আমার মনে হয় কিছু এডুকেশনাল প্রয়োজন আছে বলে আমি মনে করি আর কি। তো বাংলাদেশের স্টুডেন্ট কমিউনিটি যারা আছে তাদের জন্য একজন ইনভেস্টর হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে আপনি কি কোনো কিছু করছেন যেখান থেকে তারা এই কনসাসনেসটা বেশি তৈরি হতে পারে? আমরা চাচ্ছি প্রায় $200 মিলিয়ন এখানে ইনভেস্ট করতে ইন দ্য নেক্সট 10 ইয়ার্স, এবং বাংলাদেশের কমিউনিটিতে আমি আরও ইনভলভ হতে চাই, এবং আমার যেটা একটা প্ল্যান আছে সেটা আমি এখানকার বিভিন্ন ইউনিভার্সিটিগুলো ভিজিট করতে চাই, এবং আমি এখানকার তরুণদেরকে বলতে চাই কীভাবে তারাও তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে। আমি এখানকার তরুণদেরকে বলতে চাই যে they should dream big, they can reach up to a level which is even better and bigger than what they could have achieved in the regular pace. Have you visit any campuses যেখানে? আমার অলরেডি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুল ভিজিট করার সুযোগ হয়েছে, এবং হ্যাঁ আইবিএতে, এবং সেখানে আমি বেশ কিছু স্টুডেন্টদের সাথে আপনার কিছু আমার সাম অফ দ্য স্টোরিজ শেয়ার করার সুযোগ হয়েছে, এবং আমার মনে হয় তাদেরকে আমি এন্টারপ্রেনারশিপ এবং ইনোভেশন এবং স্টার্টআপ তৈরি করার একটা প্রফেশন হিসাবে তাদের সামনে আমি তুলে ধরতে পেরেছি। আপনি লেখালেখি করেন, আপনার স্টার্টআপ বাইবেল যে বইটা বা জাপানে, ইন্দোনেশিয়াতে, তাইওয়ানে ইজ ভেরি ফেমাস। বাংলাদেশে এই বইটা কাস্টমাইজ করে আনার কোনো প্ল্যান আছে? কিছু এন্টারপ্রেনারের কাছ থেকে অলরেডি প্রেশার পেয়েছি যে আমার বইটা তারা ইদার বাংলাদেশি ল্যাঙ্গুয়েজে, লোকাল ল্যাঙ্গুয়েজে পাবলিশ করার জন্য কিছুটা প্রেশার পেয়েছি। তো আই উইল ডু ইট ফর বাংলাদেশ ফার্স্ট, বিকজ দিস ইজ দ্য কান্ট্রি হোয়ার আই স্টাডিড দ্য ব্রাঞ্চ ফার্স্টার। আমার মনে হয় এই বছরের শেষের দিকে বা সামনের বছরের প্রথম দিকে মধ্যে আমার মনে হয় বইটা পাবলিশ করতে পারবো। বাংলাদেশের ইয়াং জেনারেশন, আপনি বলছেন যে দে আর ডুইং গুড, তারা যদি নেক্সট লেভেলে যেতে চায়, আপনার কি
গাইডেন্স থাকবে তার? সবাইকে, ইয়াং জেনারেশনকে পরামর্শ দিব যে তারা যেন তাদের মানে একাডেমিক কারিকুলামের সাইডে নিজেরও জ্ঞান বা নলেজ গ্যাদারিংয়ের জন্য অনেক চেষ্টা করে, অ্যান্ড দ্যাট ক্যান বি ইউজ টু অ্যাকচুয়ালি গ্যাদার নলেজ অ্যাজ ওয়েল অ্যান্ড টু বিকাম স্মার্টার দ্যান এভরিবডি এলস। দর্শক, আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরের পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে দেখা হবে, তার নিজের স্টাইল, তার কাজের স্টাইল সম্পর্কে জানার চেষ্টা করব। অ্যান্ড আনটিল আই সি ইউ অ্যাগেন ইন নেক্সট উইক, আই উইশ ইউ আ ভেরি গুড উইক। গুড বাই। আইস্টাইল সৌজন্যে ক্লিয়ার।